গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 8-এর 11 নম্বর অধ্যায় অর্থাৎ 112 নম্বর পেজের 10-এর দাগ থেকে অঙ্কগুলোকে করে নেব। 10-এর দাগের অঙ্কটিতে কি বলা রয়েছে? একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালাম। তাহলে বাহুর দৈর্ঘ্য কী করবেছে? 10% বাড়ানোর কথা বলেছে। ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বাড়লো সেটা আমাদের ত্রৈরাশিক পদ্ধতিতে বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের কি জানতে হবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর কি দেওয়া আছে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হয়েছে। তাহলে আমরা অঙ্ক নাম্বারটা লিখে নিচ্ছি এবং তারপরে আমরা লিখব। কি লিখব? ধরি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কত লিখব? আমরা লিখে নেব 100 একক। সুতরাং কি হবে? ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল হবে। আমরা কি জানি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। তার মানে কি হবে? আমাদের 100 স্কয়ার করতে হবে। 100 লিখলাম, তার স্কয়ার। তার মানে কত হবে? এখানে 1 লিখবো, কটা শূন্য আছে? দুটো শূন্য, তোমরা লিখে দেবে 4টা শূন্য। তাহলে 100 গুণ 100 গুণ করলে কত হবে? 100 গুণ 100 করলে একক, দশক, শতক, হাজার। কত হচ্ছে? 10,000। অবশ্যই একক লিখতে হবে। এখানে কি একক লিখবে? বর্গ একক। কারণ কি? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলেও আমাদের কি করতে হবে? বর্গ কথাটি যুক্ত করতে হবে। এবার কি বলেছে? এবার আমরা জানি যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়ানো হয়েছে। তা লিখবো কি? বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য 10% বাড়ালে, 10% বাড়ালে বাহুর দৈর্ঘ্য হবে কি হবে? বাহুর দৈর্ঘ্য হবে কত হবে? দেখো 10% বাড়িয়েছে মানে কি? 100-তে 10 বাড়িয়েছে। তা আমরা বাহুর দৈর্ঘ্য কি ধরেছিলাম? 100 একক। তাহলে 100-তে 10 বাড়ালে তাহলে কত হবে? 110 একক, 110 একক। এবার কি লিখবো? সুতরাং এক্ষেত্রে ক্ষেত্রফল হবে, ক্ষেত্রফল হবে। এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে? এই 110-এর স্কয়ার করে দেব। 110-এর স্কয়ার কেন করব? আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান বাহু স্কয়ার। আর বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার পর হয়েছে 110 একক। আর কি করব? আমরা ক্ষেত্রফল লিখব 110-এর স্কয়ার। তাহলে 11 স্কয়ার কত হবে? 11 স্কয়ার হবে হচ্ছে 121। এবং এই শূন্য আছে যেহেতু স্কয়ার, তাহলে একটা শূন্য থাকলে কি লিখবো? দুটো শূন্য। আর এখানে কি হবে? বর্গ একক। যেহেতু এখানে অন্য কোনো একক লেখা নেই, মানে যেমন কিমি, মিটার, তাই আমরা কি একক শব্দটি ব্যবহার করব। আমরা ধরিতেও কিন্তু লিখেছি। তাহলে দেখো ক্ষেত্রফল কতটা বাড়লো সেটা আমাদের কি করব? বের করব। সুতরাং ক্ষেত্রফল বেড়েছে, ক্ষেত্রফল বেড়েছে। কতটা বেড়েছে? ক্ষেত্রফল আমাদের কত ছিল? 10,000। এখন কত হয়েছে? 12,100। তাহলে কি করব? 12,100 থেকে বাদ দেব 10,000। তাহলে কত হবে? তাহলে হবে হলো আমাদের 2,100, মানে 2100 বর্গ একক। এবার আমরা কি করব? দেখো আমাদের 2100 বর্গ একক এই ক্ষেত্রফলটা বৃদ্ধি পেয়েছে। আর আমাদের ক্ষেত্রফল কত ছিল? 10,000 বর্গ একক। তাহলে আমাদের ক্ষেত্রফলটা শতকরা কত বেড়েছে এটাই তো বের করতে বলেছে। আর এই ক্ষেত্রফল শতকরা কত বেড়েছে সেটা হচ্ছে ঐকিক নিয়মে করতে বলেছে। চলো পরের স্টেপটি আমরা দেখে নিচ্ছি। আমরা লিখব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবং এক সাইডে লিখে নেব বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল, বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল। এবং এককগুলো কি হবে? বর্গ একক, বর্গ একক। উভয় ক্ষেত্রেই আমাদের কি হবে? একক হবে বর্গ একক। তাই আমরা বর্গ একক কথাটিকে আমরা কি করব? নিচে এইভাবে লিখব এবং ব্র্যাকেটের মধ্যে রাখবো। এইবার দেখো আমরা কি জেনেছিলাম যে আমাদের যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল সেটা প্রথমে কত বেরিয়েছিল? 10,000। তা লিখে নেব 10,000। এবং কি হয়েছিল? আমাদের ক্ষেত্রফল হয়েছিল পরবর্তীতে যখন বাহুর দৈর্ঘ্য 110 একক হয় তখন ক্ষেত্রফল কত হয়? 12,100।
তাই তো? তাহলে তাদের মধ্যে বৃদ্ধিপ্রাপ্ত মানে কতটা বেড়েছিল? 10,000 থেকে 12,100 কতটুকু বেড়েছিল? 2,100। তাহলে 2,100 এখানে লিখবো। তাহলে 10,000 থেকে কতটুকু বেড়েছে পরবর্তীতে? 2,100। তাহলে আমাদের শতকরা বের করতে বলেছে, শতকরা মানে 100। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি 100 হয় তবে সেক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল কত হবে? তা আমরা লিখতে পারবো 100-তে কতটুকু বেড়েছে, অর্থাৎ কত পার্সেন্টেজ বেড়েছে। এবার দেখো কি আছে, ক্ষেত্রফলের পরিমাণ যদি কমে তাহলে বৃদ্ধিপ্রাপ্ত ক্ষেত্রফল কি হবে? নিশ্চয়ই কমবে। তাহলে এই ক্ষেত্রে কি সম্পর্ক বর্তমান হবে? যখন এখান থেকে এখানে কমবে তাহলে এই রাশির থেকে এখানে যে রাশিটা বের হবে সেটাও কি হবে? কম হবে। কারণ 10,000-এ যেটা বৃদ্ধি পাচ্ছে 100-তে নিশ্চয়ই তার থেকে কম বৃদ্ধি পাবে, মানে 2,100 থেকে কম হবে। তাই এক্ষেত্রে কি সম্পর্ক হবে? এক্ষেত্রে সরল সম্পর্ক বর্তমান। আমরা লিখে নিলাম এক্ষেত্রে সরল সম্পর্ক বর্তমান। সুতরাং নির্ণেয় সমাধানটি হবে কি লিখব? দেখো যেহেতু সরল সম্পর্ক তাই আমরা কি করব, এই 100-কে উপরে লিখব, 10,000-কে আমরা নিচে লিখব এবং 2,100 দিয়ে পাশে গুণ করব। এখান থেকে দুটো শূন্য উপরে নিচে কেটে দিলাম, এখান থেকে দুটো শূন্য উপরে নিচে কেটে দিলাম। তাহলে কত হলো? 21 বর্গ একক। তাহলে আমাদের ক্ষেত্রফল কত পার্সেন্টেজ বৃদ্ধি পেল? এটা 100-তে 21 বর্গ একক বৃদ্ধি পেল। তাহলে আমরা অতএব দিয়ে লিখব ক্ষেত্রফল 21% বৃদ্ধি পেয়েছে। তাহলে তোমাদের 10-এর উত্তর কমপ্লিট। নাম্বার 11 নম্বর অঙ্ক। 11 নম্বর অঙ্কে বলা রয়েছে সময় মতো যদি বিদ্যুৎ বিল জমা দেওয়া যায় তবে 15% ছাড় পাওয়া যায়, এবং সময় মতো বিল দেওয়ায় আমার কাকিমা 54 টাকা ছাড় পেয়েছেন। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম? 15% ছাড় যেটা আছে সেটা কি কার সমান? 54 টাকার সমান। কারণ 50% ছাড় পাওয়াতে কাকিমাকে 54 টাকা কম দিতে হলো। তাহলে আমাদের কি বলেছে যে বিদ্যুৎ বিলের পরিমাণ কত? তাহলে আমরা তো জানি না বিদ্যুৎ বিলের পরিমাণ কত, তাহলে আমরা ধরে নেব। কি ধরবো? ধরি বিদ্যুৎ বিলের পরিমাণ। বিদ্যুৎ বিলের পরিমাণ কত টাকা? এক্ষেত্রে আমরা এক্স ধরব, এক্স টাকা। এবার লিখবো প্রশ্নানুসারে বা প্রশ্ন মতে, যে কোনো একটি লিখলেই হলো। কি লিখবো? এই যে আমাদের 15% ছাড় দিয়েছে, এই 15% ছাড়টা কার উপরে হয়? যে বিলটা এসেছে তার উপরেই হয়। তাহলে আমাদের বিল কত এসেছিলো আমরা জানি না, এক্স টাকা ধরেছি। তাহলে এক্সের 15% ছাড়, 15% লিখে দিলাম 15%। এই এক্সের 15% মানে হচ্ছিল বিদ্যুৎ বিলের 15% মানে কত টাকা? 54 টাকা। আর কি করব আমরা? সমান সমান দেব, কারণ এই 54 টাকা মানে যা, আর বিদ্যুৎ বিলের 15% করলে যা বেরোবে সেটা কি হবে? সমান হবে। এবার কি করব? x × 15/100 লিখব, সমান সমান দিব 54 লিখব। এবার একটু কাটাকাটি করার চেষ্টা করি। কিভাবে হয় দেখো, আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে কি হবে? 3 5-এ 15, আর 5 দিয়ে করলে 5 20-তে 100। এবার যেহেতু সমান সমান আছে তাই কি করব? সমান সমানের উপরের রাশির সঙ্গে এই পাশের সমান সমানের উপরের রাশি। দেখো 54 উপরের সংখ্যা না নিচের সংখ্যা? কোনো একটা নাম্বার, মনে করো 5। এই 5 মানে কিন্তু 5/1, তার মানে এখানে কি আছে? 54, তার মানে এটা উপরের সংখ্যা। যখন মাঝখানে সমান সমান থাকবে তখন আমরা যদি কাটাকাটি করি উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যার কাটাকাটি করতে পারবো। তাহলে কি করব? এখানে 3 আছে, 3 দিয়ে যদি 54-কে কাটি তাহলে কত হবে? 3 দিয়ে 3-কে কাটলে 1, আর 3 দিয়ে 54-কে কাটলে কত হবে? 3 8 54। এবার এখানে কি পেলাম? এখানে পেলাম দেখো, এখানে x আর 1 উপরে রয়েছে কি অবস্থায়? গুণ অবস্থায়। x × 1 মানে x, নিচে থাকলো 20 = দেবো আমরা 18 লিখবো। এবার কি করব? কাটাকাটি যাবে না, এই কোনাকুনি মানে কি? এই 18-র নিচে কিছু নেই মানে 1, কিন্তু আমরা 1টাকে লিখবো না যেহেতু 1 আছে। কিছু না থাকা মানে তোমরা মনে রাখবে সেটা কি আছে? 1 আছে। এবার কোনাকুনি গুণ করব, x আর এখানে কি দেখালাম? 1 দেখালাম। তাহলে সুতরাং দিয়ে লিখবো x × 1 মানে x, আর 18 × 20
মানে এই 20-র সাথে 18 কি হবে, কোনাকুনি গুণ হবে। তাহলে 18 দ্বিগুণে কত, 36, লিখলাম 36, আর শূন্য রয়েছে তাই শূন্য লিখলাম। এবার তাহলে এক্স এর মান পেয়ে গেলাম আমরা কত, 360 পেয়ে গেলাম। আর এক্স আমরা কি ধরেছিলাম, বিদ্যুৎ বিলের পরিমাণ, তাহলে লিখবো বিদ্যুৎ বিলের পরিমাণ। বিদ্যুৎ বিলের পরিমাণ কত টাকা হবে, 360 টাকা, মানে 360 টাকা। পরের নাম্বার প্রশ্ন কি বলা রয়েছে, চিনির মূল্য 20% বেড়ে গেছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে, অপরিবর্তিত মানে আগে যেই টাকা খরচ করতো এখনও সেই টাকাই খরচ করবে, তাই মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমাণ শতকরা কত কম হবে সেটা বের করতে হবে। তাহলে আগে যতটুকু চিনি ব্যবহার করতো এখন কি হবে, দাম বেড়ে যাওয়াতে চিনির ব্যবহার কম করতে হবে। তাহলে আমরা ধরে নিই, কি ধরবো, ধরি আগে কি করা হতো, আগে 100 টাকায় 100 একক, 100 একক মানে এখানে যদি গ্রাম কিগ্রা কোনো কিছু যেহেতু নেই তাই আমরা ধরে নিলাম 100 একক কি পাওয়া যেত, চিনি পাওয়া যেত, চিনি পাওয়া যেত। তাহলে এখন কি হয়, চিনির দাম কত পার্সেন্টেজ বেড়েছে, 20% বেড়েছে। তার মানে আমাদের 100 একক চিনি আনতে কত টাকা খরচ হবে, 120 টাকা খরচ হবে। তাহলে লিখে নেব চিনির দাম 20% বৃদ্ধি পাওয়ায় কি হবে, 100 একক চিনি কিনতে 120 টাকা খরচ হবে। যেহেতু 20% বৃদ্ধি পেয়েছে খরচটা, তাই কি করেছি, 100-তে 20 টাকা বেড়েছে। তা আমরা কত টাকার কিনেছিলাম, প্রথমে বলেছি 100 টাকা চিনি কিনেছি, তাই তো সেখানে কি হলো আমাদের 120 টাকা, কারণ 20% মানে 100-তে 20, তাহলে 100 সাথে আমরা 20 যোগ করে দিয়ে লিখে দিলাম 120 টাকা খরচ হয়েছে। কখন, যখন আমি 100 একক চিনি কিনবো। এবার আমাদের বলেছে কি, মাসিক ব্যবহারটাকে কমাতে হবে, খরচটাকে অপরিবর্তিত রাখতে। এবার আমরা কি লিখে নেব, এবার আমরা লিখব আমাদের প্রশ্নে যেটা বের করতে বলেছে, শতকরা কত কম করব ব্যবহার। চিনির ব্যবহার এখানে একক লিখে নেব, আর চিনির মূল্য কি লিখবো, একক লিখবো আমরা টাকা। তাহলে কি 120 টাকায় কত একক চিনি পাওয়া যায়, 100 একক। তাহলে যখন বৃদ্ধি পাওয়ার পর 120 টাকায় কত একক চিনি পাওয়া যায়, 100 একক। আর আমরা 100 টাকায় কত একক চিনি পাবো সেটা বের করব। 100 টাকাই কেন, কারণ আমাদের চিনির খরচটাকে অপরিবর্তিত রাখতে হবে, মানে আগে যে টাকার চিনি ব্যবহার করতাম এখনও আমি সেই টাকার চিনিই ব্যবহার করব, 100 টাকারই চিনি কিনবো। তাতে যদি আমার চিনি কম কিনতে হয় তাহলে কম কিনবো। এবার দেখো তাহলে কি হচ্ছে, আমি যেটা 120 টাকায় যতটুকু চিনি পেতাম 100 টাকায় নিশ্চয়ই কি হবে, কম চিনি পাবো। তাহলে কি হয়েছে, এটার থেকে এটা কমবে, তার মানে এখান থেকে এটাও কি হবে, কম হবে। তাহলে এক্ষেত্রে কি সম্পর্ক হবে, সরল সম্পর্ক। লিখে নেব এক্ষেত্রে কি সম্পর্ক, সরল সম্পর্ক বর্তমান। এবার আমি মুছে তোমাদের এখানে করাচ্ছি, এখানে তোমরা লিখবে সুতরাং নির্ণেয় সমাধানটি হবে, সুতরাং নির্ণেয় সমাধানটি হবে। যেহেতু সরল সম্পর্ক তাই 100টাকে আমরা উপরে লিখব, 120টাকে নিচে লিখব, ইনটু দেব 100। এবার তার পরবর্তী ক্যালকুলেশন কি হবে, একটা শূন্য আমরা কেটে দেই, তাহলে এখানে থাকবে কত, 100 আর 10, যখন গুণ করবে 1 আর 0 থাকবে তখন 1 লিখে নিলাম। এবং টোটাল শূন্য কয়টা, এখানে দুটো এখানে একটা, তাহলে কয়টা হলো, 3টে। এবং নিচে কত থাকবে, 12 থাকবে। এবার দেখো আমরা 2 দিয়ে কাটতে পারি, 6 দ্বিগুণে 12, 2 দিয়ে কাটলে কত হবে, 5 দ্বিগুণে 10, আর দুটো শূন্য বসিয়ে দিলাম। এবার যদি আমরা আরও কাটি তাহলে 3 দ্বিগুণে 6, 500কে 2 দিয়ে কাটবো কত হবে,
250। এবার উপরে থাকলো আমাদের 250, নিচে থাকলো আমাদের 3। ভাগ করলে কত হবে? দেখো 3 দিয়ে যদি 25কে ভাগ করি, 3 আটা 24, 24 পেলাম। 1 থাকলো 0, তাহলে কত হলো? 10। তাহলে 3 তিরিখে কত হবে? 9। বাকি থাকলো কত? 1, আর নিচে আসবে 3। তাহলে কি করব আমরা? এত একক। তাহলে 100 টাকায় কত একক? 100 টাকায় আমরা কত একক চিনি ব্যবহার করব? এত একক। তাহলে কত পার্সেন্টেজ ব্যবহার করব? আমাদের বলেছে কি শতকরা কত কম করতে হবে, তাহলে এটা আমরা ব্যবহার করব, এত একক চিনি ব্যবহার করব। তাহলে কি কত একক কম করছি? সুতরাং লিখব বা অতএব চিহ্ন দিয়ে। আগে কি দিয়েছি? সুতরাং। তাহলে এবার অতএব দিব। চিনির ব্যবহার কম করব, চিনির ব্যবহার কম করব। লিখলাম। আগে কতটুকু চিনি ব্যবহার করতাম? 100। এখন কত? আমরা 250/3ও লিখে রাখতে পারি। এটা যেহেতু আমাদের বিয়োগ করতে হবে, তাই আমরা এটা এখানেই রেখে দেব। বিয়োগ কত হবে? 250/3। বিয়োগ করলে কত হবে? এখানে যেহেতু কিছু নেই, তাহলে লসাগু করে কি হবে? 3 আর 1 এর লসাগু 3ই হবে। তাহলে 3 100 300। 300 থেকে কি হবে? 250 বিয়োগ হবে। 300 বিয়োগ 250, নিচে থাকবে কত? 3। তাহলে কত হবে? 350 থেকে 300 থেকে 250 চলে গেলে থাকবে হলো 50, নিচে থাকবে 3। তাহলে 3 দিয়ে 50কে ভাগ করলে কত হবে? 3 ষোলং 48। তাহলে 16 পেলাম। 48, তাহলে এখানে 50, তাহলে 2 অবশিষ্ট থাকলো, তাহলে 2 উপরে চলে গেল, নিচে থাকলো 3। তাহলে চিনির ব্যবহার কত কম করব? 16/2/3 পার্সেন্টেজ বা একক দেব। কেন? যেহেতু আমরা 100 ধরেই কাজ করেছিলাম, মূল পরিমাণ 100 ছিল, তাই আমরা এইভাবে পার্সেন্টেজ দিতে পারি। পরের নাম্বার 13 নম্বর অঙ্ক কি রয়েছে? জল জমে বরফে পরিণত হলে আয়তন 10% বৃদ্ধি পায়। তাহলে জল থেকে যখন বরফে পরিণত হয় তখন আয়তন কতটা বেড়ে যায়? 10%। তাহলে জলের আয়তন যদি 100 একক হয়, তাহলে বরফের আয়তন কত হবে? 110 একক। তাহলে আমরা ধরে নিচ্ছি, কি ধরবো? ধরি জলের আয়তন কত একক? 100 একক। এবং যেহেতু আয়তন, তাই খালি এখানে একক লিখবো না, কি লিখবো? ঘন একক লিখবো। ঘন কথাটি অবশ্যই উল্লেখ করতে হবে। সুতরাং কি হবে? জল জমে বরফে পরিণত হলে আয়তন কত বাড়ে? আয়তন 10% বাড়ে। তাহলে লিখবো সুতরাং বরফের আয়তন হবে, কত হবে? 10% বাড়বে, মানে 100তে 10 বাড়বে। তাহলে কত হবে? 110 ঘন একক। এবার কি বলেছে? এবার পরের লাইনে চলে যাচ্ছি। এখানে বলা রয়েছে এই বরফ গলে জলে ফলে, এই বরফটা মানে যে এই 110 ঘন একক, এই বরফটা গলে যদি জলে পরিণত হয়, তবে আয়তন শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পাবে? এখানে হ্রাসের কথাই বলা আছে, তার মানে হ্রাস পাবে। চলো, আমরা অনেক সময় প্রশ্নে বলা থাকে হ্রাস বা বৃদ্ধি পাবে, তোমাদের সেটা করার পরে বুঝতে পারবে। তাহলে কি লিখবো? আমরা লিখবো বরফের আয়তন। আরেক দিয়ে কি লিখবো? জলের আয়তন। আর নিচে কি লিখবো? এককটা লিখে দেবো, মানে ঘন একক। যেহেতু আয়তন, তাই ঘন কথাটি যুক্ত করব, ঘন একক। এবার কি আছে? বরফের আয়তন কত আছে? বরফের আয়তন আছে 110, তখন জলের আয়তন কত? 100। এবার আমাদের যখন বলেছে কি ওই বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত হ্রাস পাবে, শতকরা কত হ্রাস পাবে, আয়তন শতকরা। তার মানে 110-এ কি হয়েছিল? 100। তাহলে 100-তে কত? 100-তে কত? নিশ্চয়ই 100-তে কি হবে? কম হবে। তাহলে এক্ষেত্রে কি সম্পর্ক থাকবে? এক্ষেত্রে সরল সম্পর্ক বর্তমান হবে। সরল সম্পর্ক বর্তমান। কি লিখবো? সুতরাং নির্ণেয় সমাধানটি হবে কত হবে? দেখো, সরল সম্পর্ক হলে উপরে 100 চলে যাবে, নিচে কি আসবে? 110 আসবে, ইনটু থাকবে এই 100। একটা শূন্য উপরে নিচে কেটে দিতে পারি, তাহলে কি হবে? এখানে 100-র সাথে 10 গুণ করলে কত হবে?
তিনটা শূন্য মানে 1000, নিচে কত থাকবে, নিচে থাকবে হলো 11। তাহলে আমাদের জলের আয়তন কত হবে, এত ঘন একক। তাহলে আমরা পেয়ে গেলাম জলের আয়তন কত, যখন বরফের আয়তন 100 ঘন একক তখন জলের আয়তন হবে 1000/11 ঘন একক। আর আমাদের কি বলেছে, আমাদের বলেছে ওই আয়তন কতটা হ্রাস পাবে। তাহলে আগের থেকে পরেরটা কতটা কমলো, তাহলে আমরা লিখে নেব জলের আয়তন। আমরা উপরে কিছুটা অংশ মুছে নিয়ে তোমাদের দেখাচ্ছি জলের আয়তন। সুতরাং জলের আয়তন হ্রাস পাবে, হ্রাস পাবে। আগে তার মানে বেশি ছিল, আগে জলের আয়তন কত ছিল, 100 ঘন একক, আর এখন জলের আয়তন কত এসছে, 1000/11 ঘন একক। তাহলে তাদের মধ্যে বিয়োগ করলে আমাদের কি বেরিয়ে যাবে, কতটুকু হ্রাস পেয়েছে বা কত পার্সেন্টেজ হ্রাস পেয়েছে। তাহলে যেহেতু এখানে কি আছে, কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 আর 11 লসাগু করলে কত হবে, 11ই হবে। তাহলে 11 দিয়ে 100কে গুণ করলে কি হবে, 11, তারপরে দুটো শূন্য, বিয়োগ 1000, নিচে কত থাকবে, লসাগুর সংখ্যা মানে 11। এদের ডিফারেন্স কত হবে, 1100 থেকে 1000 বা 1000 বিয়োগ করলে হবে 100, নিচে থাকবে 11। তাহলে দেখো 9 11 কত, 99। তাহলে কি হলো 100-তে, তাহলে 100 থেকে 99 বাদ দিলে 1 থাকবে, 1 উপরে, নিচে চলে আসবে এত। আমরা চাইলে এখানে কি 9.1/11 আমরা লিখতে পারি ঘন একক, বা আমরা পার্সেন্টেজও লিখতে পারি। কেন পার্সেন্টেজ লিখতে পারি, যেহেতু আমরা অঙ্কতে কি করেছিলাম, জলের আয়তন 100 ধরেছিলাম, তাহলে 100-র মধ্যে কত পার্সেন্টেজ হ্রাস পাবে, 9.11%। পরের নাম্বারটি কি আছে, উৎপলবাবু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় ধানের ফলন 55% বৃদ্ধি পেয়েছে। কার, এই উৎপলবাবুর। এবং কিন্তু তার জন্য কি হয়েছে, তার খরচও বেড়েছে। যেহেতু অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করেছে, বেশি পরিমাণ ফসল উৎপন্ন হবে, তার জন্য তো খরচও বেশি হবে। তো খরচ কি হয়েছে, 40% বৃদ্ধি পেয়েছে। আর আগে কি হতো, আগে যে জমিতে 1200 টাকা খরচ করে 3000 টাকা ফলন পেত, তাহলে এই অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করাতে তার আয় বাড়লো না কমলো, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা কি লিখব, আমরা লিখব, লিখে নেব ফলন এখন হবে। তো ফলন বেড়েছে, তো তা ফলন কত পার্সেন্টেজ বেড়েছে, 55%। তাহলে ফলন এখন হবে কত, আগে কত হতো, 3000 টাকার ফলন হতো, তাহলে কি তার 55% বেড়েছে। 55% বেড়েছে, যখন বাড়াটা বের করব তখন কিভাবে করব, উপরে 100-এর সঙ্গে 55 যোগ করব আর নিচে 100 লিখব। মনে রাখবে, যখন বেড়েছে তখন কি করবে, 100-এর সঙ্গে যোগ করবে, যত পার্সেন্টেজ বেড়েছে সেটাকে যোগ করে দেবে। যদি হ্রাস পায় বা যদি ক্ষতি হয়, তবে সেক্ষেত্রে কি করতে হবে, বিয়োগ করতে হবে। চলো দেখে নিচ্ছি তাহলে এটা কত হবে। তাহলে 3000 গুণন কত, 155, নিচে চলে আসবে 100, 00 উপরে নিচে কেটে দিলাম। এবার গুণ করলে কত হবে, দেখো 3 দিয়ে গুণ করব, 3 5 15, 5 হাতে থাকবে আমাদের 1, 3 5 15, হাতের একে হবে 16। এবার কি থাকবে, 16 6 বসালাম, হাতে 1 থাকবে, 3 অক্ষে 3, হাতের একে 4, আর এখানে কত, একটা শূন্য, তাহলে এত টাকা। আর কি হচ্ছে, ফলন এখন হবে, তার মানে এত টাকার ফলন হবে। এবং খরচ এখন হবে, এখন খরচ হবে, খরচ হবে। আগে কত টাকা খরচ হতো, আগে হতো 1200 টাকা, এখন খরচ কত পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে, 40% বৃদ্ধি পেয়েছে, হ্রাস কিন্তু না, বেড়েছে। তাই কি করব, 100 + 40 উপরে লিখবো, নিচে 100 লিখবো। এবার তারপরে কি করব, 1200 গুণন উপরে হবে 140, নিচে চলে আসবে 100। এবার দেখো এখান থেকে দুটো শূন্য কেটে দিতে পারি, একটা শূন্য এখানে, একটা শূন্য এখানে, বা এখান থেকে দুটো শূন্য কাটলেই হবে। এবার কি থাকলো, তাহলে 12 আর 14, মানে 120-কে আমরা শূন্যটা পরে বসিয়ে দেব, 12 আর 14 গুণ করব। দেখো 12 আর 14-এর গুণ কি করে সহজে করতে পারি। এবার দেখো 2 আর 4-কে গুণ করো, 4 দ্বিগুণে কত, 8 লিখে নিলাম। এবার করো 2-এর সাথে 1 গুণ করো, 2 হবে,
এই 1-এর সাথে 4 গুণ করো, কত হবে? 4 হবে। 4 আর এই 2 যোগ করলে কত হবে? 6। লিখে নিলাম 6। এবার 1 দিয়ে এই 1কে গুণ করো, 1 অক্ষে 1, তাহলে কত হলো? 1680। জিরোটা কেন লিখলাম? যেহেতু এই 100 শূন্য মানে 120 আছে, 12-র পরে শূন্য, তাই জন্য একটা শূন্য লিখে দিলাম। তাহলে আমরা পাশে করে নেব, কি করব? আগের আয় এবং পরের আয়। আগে আয় হতো, সুতরাং আগে আয় হতো, আয় হতো কত টাকা হতো? আগে কত টাকা ছিল? 3000 টাকার ফলন হতো, 1200 টাকা খরচ হতো। তাহলে ডিফারেন্স কত? ডিফারেন্স দেখো, দুটো শূন্য লিখে দেই। তাহলে 30-এর থেকে 12 চলে গেলে কত হয়? 18। দেখো, শূন্যের থেকে 2 বাদ, মানে 10-এর থেকে 2 বাদ দিলে 8, 3-এর থেকে 1 এবং হাতের 1 বাদ দিলে কত হবে? 1 থেকে যাবে, তাহলে 1800 টাকা। আর কি লিখবো? অতএব এখন আয় হয়, আয় হয় কত টাকা? এখন ফলন কত টাকার হয়? 4650। এবং খরচ কত হয়? 1680, 1680। তাহলে যত টাকার ফলন হয় তার থেকে খরচের পরিমাণ যদি বাদ দেই, তাহলে আয় কত টাকা হবে সেটা বেরিয়ে যাবে। শূন্য থেকে শূন্য ক্যান্সেল হলে কত? শূন্যই থেকে যাবে, কারণ ক্যান্সেল করা যাচ্ছে না। তাহলে কি 5-এর থেকে 8 বাদ, মানে 15-র থেকে 8 বাদ দিলে কত হবে? 7 হবে। এবার 6-এর থেকে 7 বাদ কত হবে? 7 কেন? ক্যারি 1 হয়ে যাবে বলে। তাহলে 16-র থেকে 7 বাদ দিলে হবে 9। আর 4-এর থেকে 1 আর 1 কত হবে? 2, বাদ দিলে 2, তাহলে 2970 টাকা। তাহলে এখন আয় কত টাকা হয়? 2970 টাকা। আর আমাদের প্রশ্নে কি বলেছে? বলেছে অধিক ফলনশীল ধান বীজ ব্যবহার করায় তার আয় বাড়বে না কমবে। আমাদের বলেনি যে কত পরিমাণ আয় বাড়বে বা কমবে। তাহলে লিখব, সুতরাং আয় বাড়বে, আয় বাড়বে কত টাকা? আয় বাড়বে এই 2970 থেকে আমরা বিয়োগ করে দেব আগের যে আয় ছিল। এইটা নতুন আয় এবং এটা আগের আয়, তাহলে কত টাকা আয় বাড়বে সেটা বেরিয়ে যাবে। তাহলে কত হবে? 70 আর 00, তাহলে 70 লিখে দিতে পারি। এখানে 9-এর থেকে 8 চলে গেলে 1, 2-এর থেকে 1 বাদ দিলে 1, তাহলে আয় কতটা বেড়ে যাবে? 1170 টাকা আয় বেড়ে যাবে। পরের নাম্বার কি রয়েছে? একটি বিধানসভা কেন্দ্রের ভোটারের 80% ভোট দিয়েছে, মানে যতজন ভোটার আছে তার কত পার্সেন্টেজ ভোট দিয়েছে? 80% ভোট দিয়েছে। এবং যে নাকি বিজয়ী প্রার্থী তিনি কি করেছেন? প্রদত্ত ভোটের, প্রদত্ত ভোট মানে কি? যেই ভোটটা দেওয়ার হয়েছে, মনে করো 80 জন ভোট দিয়েছে, তাহলে এটাকেই বলবো আমরা প্রদত্ত ভোট। মনে করো 100 জন মোট ভোটার, কিন্তু সবাই ভোট দিতে পারেনি, কেউ কোনো কারণবশত, কেউ ডাক্তার দেখাতে গেছে, কেউ বা ঘুরতে গেছে, কেউ বা অন্য কাজের সূত্রে গেছে, তাহলে কি করেছে? ভোট দিয়েছে কতজন? 80 জন। তাহলে এই যে যারা ভোট দিল, এই ভোটটাকে আমরা বলবো প্রদত্ত ভোট। তাহলে আমাদের কি বলেছে? যে বিজয়ী প্রার্থী ছিলেন তিনি প্রদত্ত ভোটের 65% পেয়ে জয়লাভ করেছেন। তো আমাদের বের করতে বলা রয়েছে তিনি মোট ভোটে শতকরা কত ভোট পেয়েছেন। তাহলে আমরা লিখে নেব, কি লিখব? প্রথমে লিখে নেব মোট ভোটার সংখ্যা। ধরি মোট ভোটার সংখ্যা, ভোটার সংখ্যা কি ধরবো? 100 জন ধরে নিচ্ছি, ঠিক আছে। তারপরে কি করব? আমাদের বলেছে 80% ভোট দিয়েছে, সুতরাং ভোট দিয়েছে, যদি 100 জন মোট ভোটার হয় তাহলে তার কতটুকু ভোট দিয়েছে, কতজন ভোট দিয়েছে সেটাই বের করব। ভোট দিয়েছেন বা দিয়েছে কতজন? এই মোট ভোটারের সংখ্যার কত পার্সেন্টেজ? মোট ভোটার সংখ্যার 80% লোক ভোট দিয়েছে, তার মানে 80% মানে 80/100, 100 ক্যান্সেল হয়ে যাবে, কত হবে? 80 জন। তার মানে 100 জন ভোটার হলে 80% যদি তাদের ভোট দেয়, তাহলে কতজন ভোট দেয়? 80 জন ভোট দেয়। এবং বিজয়ী প্রার্থী কি করেছে? বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়েছে। তাহলে লিখব সুতরাং, কি বা অতএব, আগে যেহেতু সুতরাং লিখেছি তাহলে এখন লিখব অতএব। কি লিখব? বিজয়ী প্রার্থী প্রদত্ত ভোটের 65% ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাহলে লিখব বিজয়ী প্রার্থী, বিজয়ী প্রার্থী ভোট পেয়েছেন, ভোট পেয়েছেন, পেয়েছেন কতটুকু পেয়েছেন? প্রদত্ত ভোটের মানে এই 80 জন যারা ভোট দিয়েছেন তাদের কত পার্সেন্টেজ? 65%।
65% মানে কি 65/100, তার মানে এই 80 জনের 65% করলে যত হবে সেটাই বিজয়ী প্রার্থীর হচ্ছে হলো প্রদত্ত ভোট সংখ্যা, মানে বিজয়ী প্রার্থীর হচ্ছে হলো প্রাপ্ত ভোট সংখ্যা। তাহলে করে নেব একটা শূন্য, বা যদি আমরা করি 20 দিয়ে, 4 20-তে কত হয় 80, আর 5 20-তে 100, 5 দিয়ে করলে 5 13 65। তাহলে কি পেলাম 4 গুণ 13, তার মানে কতজন 52 জন। এই 52 জন কি আমরা মোট ধরেছিলাম 100, তার মানে 52% ভোট পেয়েছেন, বা 52 জন ভোট পেয়েছেন। কতজন 52 জন বললে এটা কি 100 হিসাবে 52 জন, তাহলে আমরা বলতে পারি কি 52%। আমরা উত্তর লিখে নেব তিনি মোট ভোটের, সুতরাং তিনি মোট ভোটের 52%, যেহেতু প্রশ্নে শতকরা ছিল তাই আমরা কিন্তু পার্সেন্টেজ কথা উল্লেখ করব, বা 100-র মধ্যে 52, তাহলে মোট ভোটের 52% কি করেছেন ভোট পেয়েছেন। তাহলে এখানে কি হলো আমাদের অঙ্কটি কমপ্লিট হলো। আজ আমরা 10 থেকে 15 দাগের অঙ্কগুলো করে নিলাম। এর আগের অঙ্কগুলো যদি তোমরা না দেখে থাকো তাহলে আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে ফলো করো।